অমিত্রসূদন ভট্টাচার্য জন্মগ্রহণ করেন 1942 সালের 8ই নভেম্বর কলকাতায়। 1964 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ পাশ করার পর ওই একই বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গবেষণার জন্য পিআরএস এবং পিএইচডি হন। 2019 সালে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় থেকে মোয়াট পদক লাভ করেছেন। 1966 সাল থেকে শান্তিনিকেতনে বিশ্বভারতীর অধ্যাপক। বর্তমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও অধ্যাপনা সূত্রে দীর্ঘকাল যুক্ত রয়েছেন। 12টি গ্রন্থের রচয়িতা ডক্টর অমিত্রসূদন ভট্টাচার্যের 6টি গ্রন্থই রবীন্দ্রনাথ সম্পর্কিত। রবীন্দ্রনাথের লেখা একটি গ্রন্থ তার সম্পাদনায় বিশ্বভারতী থেকে প্রকাশিত। রবীন্দ্র চর্চায় দীর্ঘকাল লেখক আত্মনিয়োগ করে রয়েছেন। শান্তিনিকেতন রবীন্দ্র ভবন সংগ্রহালয় থেকে তিনি নিয়ত তথ্যের মণিমুক্তা সংগ্রহ করে বাঙালি পাঠককে উপহার দিয়ে চলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নামক মানুষটি কেমন করে লিখতেন এ কৌতূহল কার নেই। এ বিষয়ে ছোট বড় সকলের জন্য প্রাঞ্জল ভাষায় একটি মনোরম আলেখ্য রচনা করেছেন লেখক। এই বইটির নাম রবীন্দ্রনাথ কেমন করে লিখতেন। আজকের উদ্ধৃত গদ্য অংশটি এই বই থেকেই তোলা। শুনতে থাকুন। সাধনা পত্রিকার যুগ পার হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এখন বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি, সবচেয়ে বড় সাহিত্যিক। সাহিত্যের আকাশে বঙ্কিমচন্দ্র অস্ত গেছেন। এখন রবির আলোকে চতুর্দিক উদ্ভাসিত। এতদিন রবি ঠাকুর প্রধানত বাড়ির পত্রিকাতেই লিখেছেন। এখন দেশের সমস্ত পত্রপত্রিকায় তাঁর লেখার জন্য দাবি পাঠাচ্ছে। সকলেই চাইছেন তাঁদের পত্রিকায় রবি ঠাকুর লিখুন। চিঠি আসছে, লোক আসছে, তাগাদা আসছে। কবি কাউকেই নিরাশ করতে পারেন না। তার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হলেও করতে হয়। বন্ধুকে চিঠিতে লিখছেন, আমার কাছ থেকে কত আদায় করতে চাও? আমি প্রদীপ বসকাবো, প্রভাতকে উজ্জ্বল করব, ভারতীকে অর্ঘ্য যোগাবো, নিজের কাব্য লক্ষ্মীকে মাল্যচন্দন পরাবো, এদিকে গৃহস্থাশ্রমও রক্ষা করতে হবে, জমিদারি পর্যবেক্ষণ করব এবং বাণিজ্যে যে অলক্ষ্মী বাস করেন তাকে নানা কৌশলে শান্ত করে রাখব। তাছাড়া মাঝে মাঝে মনোযন্ত্রকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া দরকার হয়ে পড়ে। এক এক সময়ে বুদ্ধি ও ভাব কচ্ছপের মুন্ডের মতো মস্তিষ্কের মধ্যে একেবারে প্রবিষ্ট হয়ে থাকে। যতই তাড়না করা যায় ততই সে আরও সংকুচিত হয়। এসবগুলো কি একবারও হিসেবের মধ্যে আসবে না? শুধু যে লেখালেখির কাজেই কবি ব্যস্ত তা নয়, সেই সঙ্গে আছে নিজের বইয়ের প্রুফ সংশোধনের অতিরিক্ত কাজ। কবি কিন্তু নিজের বইয়ের প্রুফ দেখতে কখনোই বিরক্তিবোধ করতেন না। প্রথম থেকে শেষ প্রুফ তিনি নিজের হাতে দেখতেন। প্রুফেই জন্ম নিত কত নতুন নতুন কবিতা। তার লেখার খাতায় সেসব রচনা খুঁজে পাওয়া যাবে না। একবার একটি কবিতায় রবি ঠাকুর তার প্রুফ দেখার ছবিটি আঁকেন। লাইব্রেরি ঘর, টেবিল ল্যাম্প জ্বালা, লেগেছি প্রুফ কারেকশনে, গলায় কুন্দমালা, ডেস্কে আছে 2 পা তোলা, বিজন এক ঘরে একা। কবির কাছে সেকেন্ড প্রুফ নয়, একেবারেই ফার্স্ট প্রুফ যেত। নিজের বইয়ের প্রুফের জন্য তিনি অধীর হয়ে থাকতেন। কখন প্রুফ আসবে,
প্রুফ আসতে এত দেরি হচ্ছে কেন? বন্ধুকে লিখছেন, খনিকার চতুর্থ ফর্মার প্রথম প্রুফ আজ দেখে দিল, বোধহয় পঞ্চম ফর্মায় সমাপ্ত হইবে। কবিতার সংখ্যা গোটা 55। পরের চিঠিতে লিখছেন, খনিকা সম্বন্ধে হতাশ্বাস হইয়া পড়েছি। 4 ফর্মা গেলি প্রুফ হয়েছে, অদ্য কেবল দ্বিতীয় ফর্মার অর্ডার প্রুফ পাওয়া গেল। এর পরের চিঠি থেকে জানা যাচ্ছে প্রুফের প্রতীক্ষায় থেকে বন্ধুর বাড়ি গেলেন না, এদিকে প্রুফও এলো না। যাই হোক, এই চিঠির 3 দশেক পরের এক পত্রে কবি খনিকা প্রকাশের সংবাদ জানিয়েছেন। খনিকা প্রকাশের সঙ্গে সঙ্গে গল্পগুচ্ছের প্রথম খণ্ড প্রকাশের জন্য উদ্যোগী হয়েছেন। বন্ধু প্রিয়নাথ সেনকে লিখছেন, তুমি পত্রপ্রাপ্তি মাত্র চান্ডার ব্রাদার্সের একটা অনুরোধ করবে। ইংরাজি 24 পাউন্ড ডিমাই সাইজ কাগজ 10 রিম সমাজ প্রেসে আমার অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দেবেন, এবং যেরকম কাগজে খনিকা ছাপা রয়েছে সেই রকমেরই 35 পাউন্ড ডিমাই সাইজ কাগজ 2 রিম তৎসহ ওই ঠিকানাতেই পাঠাতে পারবেন। দাম পেতে বিলম্ব হবে না, অর্থাৎ আগামী বাংলা মাসের আরম্ভেই পাবেন। আমার গল্পাবলী ছাপতে সবশুদ্ধ বোধহয় 70-75 রিম 24 পাউন্ড ও 8 রিম 35 পাউন্ড দরকার হবে। আশা করি চান্ডার ব্রাদার্সের কাছে পেতে কোনো ব্যাঘাত হবে না। আমি এই সঙ্গে সমাজ প্রেস ওয়ালাদেরও লিখে দিচ্ছি যে তারা চান্ডার ব্রাদার্সের ওখানে গেলে আমার অ্যাকাউন্টে কাগজ পাবে। আপাতত 70 রিম পর্যন্ত ক্রমশ আবশ্যক মতো সমাজের লোকের হাতে তারা কাগজ দিতে পারেন। তারপরে আরও আবশ্যক হলে আমার অর্ডার দেখে তারা যেন দেন, এটা একটু জরুরি। ছাপা বন্ধ হয়ে আছে, তুমি 70-এর বন্দোবস্ত করে দিও। এই চিঠি থেকে স্পষ্ট বোঝা যায় রবি ঠাকুর শুধু খ্যাতিমান লেখক মাত্র ছিলেন না, তিনি গ্রন্থ প্রকাশন কর্মে একজন সুদক্ষ কর্মীও ছিলেন। তিনি নিজে তার অনেক বইয়ের প্রচ্ছদও এঁকেছিলেন। 1900 সাল পার হয়ে গেল। 1901-এর এপ্রিল মাসে নতুন 2টি পত্রিকার জন্ম হলো। একটি রামানন্দ চাটুর্যের প্রবাসী, অপরটি কবির নিজের সম্পাদিত নবপর্যায় বঙ্গদর্শন। উভয় পত্রিকার প্রথম সংখ্যা থেকেই রবি ঠাকুরের লেখনী ধারা প্রবাহিত হল। তাছাড়া ভারতী ও অন্যান্য পত্রিকা তো আছেই। রামানন্দবাবু প্রবাসীর প্রথম সংখ্যায় রবি ঠাকুরকে লেখা দেবার জন্য খুব চেপে ধরেছিলেন, খানচারেক চিঠি উপড়ি উপড়ি লিখেছেন। কবি সে সময় নৈবেদ্যের কবিতাগুলি লিখেছিলেন। তারই শেষ কবিতাটি প্রবাসীর প্রথম সংখ্যায় গেল। কবি বেশ কিছুদিন ধরে নৈবেদ্যের কবিতাগুলি লিখেছেন। প্রতিদিনই সকালে 1-2টি করে লিখে 100টি কবিতা সঞ্চিত হয়েছে। প্রথম দিকে ভেবেছিলেন 50টার বেশি হবে না, তারপর হতে হতে জমতে জমতে 100তে এসে দাঁড়ায়। স্ত্রীকে একটি চিঠিতে লিখেছেন, সকালে 9বার ঘরে 2টো নৈবেদ্য লিখতে পেরেছিল। স্নানের ঘরে তার গান রচনার সংবাদ আমরা ইতিপূর্বেই পেয়েছি।